কামের লোক যদি মারা যায়, তার কাজ যে সবসময় থেকে যায়, আজকে এই ঘটনাটা না পড়লে আমি বুঝতে পারতাম না। সে মারা গিয়েছে, কিন্তু তার কবরের উপরও এখনো বৃষ্টি পড়ে না। সেখানে কোনো পানি দেখা যায় না, সবসময় শুকনো, আর সেই জায়গাটা বাতাসময় থাকে। লোকমুখে শোনা সেই আকবর দরবেশের আমরা ঘটনাটা আজকে আপনাদের বলতে যাচ্ছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি জিসান জনি। আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে, সে ঘটনাটা পাঠিয়েছে রংপুর থেকে, রংপুরের কাবিলপুর ইউনিয়নের। তাকে সেই জায়গাটার নাম ধরা হয় টাকুপাড়া। যাই হোক, নিজের ব্যক্তিগত কারণে তার পরিচয়টা দিতে পারছে না সে। আমরা কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটা শোনা আমার চাচার কাছ থেকে, চাচা আবার শুনেছে চাচার বাবার কাছ থেকে, এবং সে কিছু দেখেছেও। ঘটনাটা যখন 2001 সালের দিকে, চাচা যখন অনেক ছোট, তার যে কোনো কারণে একটা পেট ব্যথা হয়। আমরা সবার পেট ব্যথা হলে সবাই আমরা ডাক্তারের কাছে যেতাম, কিন্তু আমাদের এলাকায় যদি কখনো পেট ব্যথা হয়, সবাই আকবর দরবেশের কাছে যেত। আকবর দরবেশ তার কিছু জড়িবুটি দিয়ে কিছু ঔষধ বানাতো। সে ওষুধগুলো খেলেই সাথে সাথে ভালো হয়ে যেত। বড় অসুখ কিংবা ছোট অসুখ, যে কোনো সমস্যা হলেই সবাই একটাই নাম বলতো, আকবর দরবেশ। তার কাছ থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগীরা আসতো, বিভিন্ন অসুখ নিয়ে, বিভিন্ন জিনে ধরা রোগী, বিভিন্ন কালা জাদু করা রোগী। এগুলোর কাজে সে ছিল এক্সপার্ট। এতটাই এক্সপার্ট, এমন কোনো রোগী আসে নাই যে তার কাছ থেকে ফিরে গেছে। কেউ যদি কোনো কিছু নিয়ত করে এসেছে, সে সাথে সাথেই হয়তোবা কোনো দিন কিছুদিন পরে সুস্থ হয়ে গেছে। আকবর দরবেশের ঘটনা আমি কোনটা বলে কোনটা রাখবো এটাই বলতে পারছি না। আপাতত ছোট ঘটনা থেকে শুরু করি। এই ঘটনাটা আমাকে বলেছিল আকবর দরবেশের সাথেই একজন তার সহযোগিতা করার জন্য একজন নায়েব ছিল। সে সবসময় আকবর দরবেশকে সহযোগিতা করত। সে যখন এসব আলোচনা করেছিল, গল্পগুলো তার কাছ থেকে শুনেছে আমার চাচা, সে আমাকে বলেছে। একদিন আকবর দরবেশ রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে কোনো ক্রমে রাস্তায় অনেক ঝড় এসে যায়। মানে গাছপালা সবগুলো যেন মাটির সাথে সেজ্জা করছিল, এইরকম একটা হচ্ছিল। বড় বড় গাছগুলোর ডালপালা ভেঙে যাচ্ছিল। কিন্তু আকবর দরবেশ যখন হাঁটা শুরু করে, তখন আর এই সমস্যাগুলো কিছুই ছিল না। আকবর দরবেশ যে পাশ দিয়ে যাচ্ছিল, সেই পাশের সব বাতাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আকবর দরবেশ যে পাশে যায়, আকবর দরবেশ যখন যে পাশে যাচ্ছিল, সেই পাশে সব কিছু যেন বন্ধ হয়ে যাচ্ছিল। কোনোভাবে মিলাতে পারছিল না সেই নায়েব মজিদ দেখতো, যখন দরবেশ এক পাশ থেকে ওই পাশে যেত, রাস্তার সব বাতাস বন্ধ হয়ে যেত। আর একটা অলৌকিক বিষয়, প্রায় তারা 10 কিলোমিটার পথ হেঁটে যাচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে না যে সে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে সে বাতাসের সাথে উড়ে উড়ে যাচ্ছে। 10 কিলোমিটার পথ আমাদের সাধারণ একটা মানুষের হেঁটে যেতে 40 থেকে 50 মিনিট, 2 থেকে 3 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা। খুব যদি গাড়িতেও আমরা যাই, সেক্ষেত্রে 10 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় অ্যাটলিস্ট লাগবে 20 থেকে 25 মিনিট। কিন্তু অলৌকিক বিষয়, যখনই আকবর দরবেশের সাথে সে হাঁটা শুরু করে, তার আর রাস্তা মনে হয় না। 10 কিলোমিটার রাস্তা যেতে তার সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগে। আর বাতাস যেন তার কথা মেনে চলে, সব কিছুতেই যেন তার একটা আধিপত্য বিরাজ করে। আকবর দরবেশ যে পাশে যায়, সে পাশে বাতাস ওঠে না, বাতাসটা থেমে যায়। বাতাসের গতিতে চলতে থাকে, কিন্তু আকবর দরবেশের গতিতে থাকে। তারপর যখন বাসায় এসে দেখা যায়, নায়েবের পুরো শরীর ভিজে গেছে, কিন্তু আকবর দরবেশের চুলগুলো পর্যন্ত ভেজে নাই। মানে বৃষ্টিও যেন তাকে ছাতার মতো ছিল। এভাবে অনেক মজেজা ছিল তার। হয়তোবা কালের বিবর্তনে আমরা আকবর দরবেশকে ভুলে গেছি, কিন্তু আকবর দরবেশ অনেক বড় একজন কালের লোক ছিল। আমি এসব ঘটনা নিজে বিশ্বাস করিনি,
কিন্তু অনেকের কাছ থেকে শোনা এবং তার মজাদার ঘটনা শুনে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। একদিন আকবর দরবেশ আর মজিদ নাকি কোনো এক ভক্তের বাড়ি থেকে ধীরে ধীরে বাসায় ফিরছিল। তখন আনুমানিক রাত 2টা হবে। এমন সময় রাস্তা দিয়ে আসতে আসতে তারা একটা ব্রিজ পায়। মানে নিজেদের এলাকা থেকে যে এলাকায় গেছে সে এলাকাতে প্রায় দূরত্ব প্রায় 40 থেকে 50 কিলোমিটার। তো যখন তারা একটু অন্য পাশ দিয়ে আসা শুরু করে তখন সে ব্রিজ একটা দেখতে পায়। ব্রিজের উপরে কে যেন একটা বসেছিল, সাদা কাপড় পরা। আকবর দরবেশকে দেখা মাত্রই মানে বসেছিল, আমরা যখন যত কাছাকাছি যাচ্ছি ওই ছায়াটা আমরা তত ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। তখন ওই কিছুক্ষণ পরেই যখন আমরা ব্রিজের কাছাকাছি যাই তখন ওই অবায়কটা আকবর দরবেশকে সালাম দেয়। আকবর দরবেশ সালামটা গ্রহণ করে। সে বলে, কেমন আছেন হুজুর? সে বলে, হ্যাঁ ভালো আছি। তোমরা এত রাতে এখানে? তখন জিন বলে, আমি বলতে পারছি না সেটা জিন কিনা, তবে সে তখন আকবর দরবেশকে জিজ্ঞেস করে, আমাদের এক ভাই মারা গেছে, কিন্তু তার জানাজা পড়াবো, কিন্তু সেই রকম কোনো লোক পাচ্ছি না। সে মারা যাওয়ার আগে বলেছে আমার যেন মৃত্যু হওয়ার পর আমার জানাটা যেন কোনো এক আলেম মানুষ করায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আমরা একটা ভালো আলেম পাচ্ছিলাম না, যার কারণে আমরা এখনো ভাইকে মাটি দিতে পারিনি বা সৎকার করতে পারিনি। এসব ঘটনা আকবর দরবেশের কাছে যখন সে এগুলো দেখছে, মজিদ যখন এই ঘটনাগুলো দেখছে নিজেকে বিশ্বাস করতে পারছে না। সে বলছে, জিন আবার আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে, আমরা জিনের কাছ থেকে সহযোগিতা চাবো, কিন্তু জিন আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে। তারপর মনে মনে সে আকবর দরবেশকে অনেক ভালোবাসতে শুরু করে, যে তার মতো একজন কামের লোক হয়তো বা হয় না। তারপর কথা অনুযায়ী জিনকে বলে, কোথায় তোমার ভাইয়ের লাশ? তারপর জিনটা তাকে ধীরে ধীরে একগুলো জমির ভেতর দিয়ে এক ঝোপের ভেতর নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় অনেকগুলো সাদা সাদা অবয়ব ওখানে দাঁড় হয়ে আছে, সাথে সামনে একটার দিকে একটা সাদা মোড়ানো কফিন, কিন্তু বোঝা যাচ্ছে না তার চেহারাটা বা দেখাও যাচ্ছে না। তারপর আকবর দরবেশ সেখানকার জন্য আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করার পর তার জানাজার জন্য তারা দাঁড়ায়। আমাদের মতো করে যেভাবে জানাজা হয় ঠিক তাদের মধ্যেও সেম ওইভাবেই জানাজা হয়। কথা অনুযায়ী জানাজার আগে তিনি সুন্দর করে সবাইকে কিছু ভালো ভালো কথা বললেন। তিনি বললেন, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে তার সেবা যত্ন করার জন্য। আমরা সবাই আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর প্রতিটা কাজ আমরা মেনে চলব। আমি চলব এবং অন্যকে চলতে সহযোগিতা করব। এ কথা অনুযায়ী সবাই তার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনছিল। কেউ কোনো শব্দ করছিল না, সবাই সবার কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনছিল। তারপর জিনের জানাজা শেষ হয়। জিনের জানাজা শেষ হলে সেখানে মাটি দেওয়ার বন্দোবস্ত করা হয়। তারপর আমরা আর ওখানে যাইনি। তারপর জিনের জানাজা হওয়ার পর আমরা ওখান থেকে চলে আসি। তারপর মাটি দেওয়ার কাজটা হয়তোবা তারাই করেছিল। শুধু এইরকম ঘটনাই না, মাঝে মাঝে রাস্তা দিয়ে যেতে বিভিন্ন মজেজা দেখতাম। অনেক সময় দেখতাম, এক সময় একগুলো রাস্তা দিয়ে যেতে যেতে একদিন আমাদের একটা ডাকাত দল ধরেছিল। ঘটনাটা না বললেই নয়, যে ডাকাত দল কিভাবে ধরছে আর কিভাবে ছাড়ছে আসলে এটাই আমি বুঝতে পারছি না। মজিদ আর মজিদ সবসময় তার সাথেই থাকতো। আ তার কথা অনুযায়ী সে সবসময় সেই আকবর দরবেশের সাথেই থাকতো। তিনি যখন যেত তার হাতে ছিল একটা লাঠি। এটাকে সে আশা বলতো, তার লাঠিটাকে সে আশা বলতো। সেই লাঠিটা নিয়ে সবসময় হাঁটতো। আর সাথে ছিল মজিদ। তার কোনো কাজ ছিল না। সে সবসময় তার সাথে থাকতেই ভালোবাসতো। তার কোনো সংসারের কোনো চিন্তা ছিল না। চিন্তা সে করতও না। আবার
আকবর দরবেশও এসব চিন্তা করতো না। তার ছেলে মেয়ে থাকলেও তাদেরকে তেমন গুরুত্ব দিত না। নিজের কাজটাকেই বেশি বড় মনে করত এবং সেই কাজটার দিকেই বেশি করে ফোকাস দিত। একদিন আমরা যখন যাচ্ছি এক রাতে রাস্তা দিয়ে, আমরা বেশিরভাগ কাজগুলোই রাতেই করতাম। আমরা একদিন আকবর দরবেশ আর আমি যাচ্ছি। সে আমাকে বলছে, রাস্তাঘাটে সবসময় যেতে ধরলে ডান বাম সব দিকেই দেখবা, কিন্তু পিছনের দিকে কখনো দেখবা না। এসব কথাবার্তা বলতে বলতে আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি কয়েকজন লোক আমাদের সামনে বড় বড় একগুলো তরবারি নিয়ে দাঁড় হয়ে আছে। আকবর দরবেশ ওখানে থামলো, বলল, কে তোমরা? আকবর দরবেশকে দেখা মাত্রই সে লোকগুলো তার পায়ের কাছে এসে পড়ে গেল। আকবর দরবেশ বলল, কে তোমরা? আমাকে খুলে বলো, কি করতে চাও? তারপরে একটু দূরেই দেখা গেল যে কিছু একটা পড়ে আছে। তারপরে গিয়ে আমি দেখি ওখানে দুটো মানুষকে বেঁধে রেখেছে। পরে কথা অনুযায়ী বুঝতে পারলাম এরা হচ্ছে ডাকাত। এদের কাজ হচ্ছে ডাকাতি করা। তারপরে আকবর দরবেশকে দেখা মাত্রই যখন ডাকাতগুলো সব পায়ের দিকে লুটিয়ে পড়ল, আকবর দরবেশ বলল, তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? তুমি মানুষের ধন নিয়ে খাচ্ছ, কিন্তু তোমার ধন আর একজন খাচ্ছে, এটা কি তুমি জানো? তখন ডাকাত বলল, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। কিন্তু আকবর দরবেশ বলল, ভুল মাফ করার আমি কে? ওপরওয়ালা সবার ভুল মাফ করে। তুমি তার কাছে বলো, উত্তর পেয়ে যাবে। অনেকক্ষণ পরে আকবর দরবেশের পুরো রাস্তাটা ফাঁকা করে দেয় এবং সবগুলো মানুষকে খুলে ছেড়ে দিয়ে তাদের টাকা পয়সা সব কিছু বুঝে দিয়ে তারপরে তারা চলে যেতে থাকে। আর আকবর দরবেশকে পুরো বাড়ি আসার আগ পর্যন্ত তারা এগিয়ে দিয়ে যায়, যাতে করে তাদের কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। তাকে এতটাই মানুষ ভালোবাসতো, ডাকাত চোর সবাই তাকে ভালোবাসতো এবং তার কথা সবাই মেনে চলতো, কারণ সে সবসময় মানুষকে ভালো পরামর্শ দিয়ে এসেছে, ভালোর জন্য পরামর্শ দিয়েছে। কারণ আকবর দরবেশের মতো মানুষ পাওয়াটা এই সমাজে হয়তো বড় একটা মুশকিল ব্যাপার। এছাড়াও আকবর দরবেশের কিছু আরও ঘটনা ছিল আমার কাছে, আমি সেই ঘটনাগুলো প্রকাশ করতে চাচ্ছি। আকবর দরবেশের একটা ঘটনা আপনাদের না বললেই নয়। ঘটনাটা হচ্ছে, আকবর দরবেশ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পর সে বাসায় আসে। বাসায় আসার পরে সে যখন বিশ্রাম নিচ্ছিল, মসজিদ তার পাশেই বসেছিল। এমন সময় একটা লোক আসে তার কাছে এসে বলে, আপনি কি আকবর দরবেশ? সে বলে, হ্যাঁ। তোমাকে কে পাঠিয়েছে? তখন বলে, আমাকে একটা ছেলে পাঠিয়েছে। তারপর বলে, ছেলেটার কি খুব জ্বর এসেছে? সে বলে, হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? মজিদ তখন কথাগুলো আগামাথা কিছুই বুঝতে পারছিল না। তারপরে বলে, আমাকে ওই ছেলেটা বলেছে আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে। আকবর দরবেশ বলে, আমাকে তোমার বাসায় যাওয়া লাগবে না, তুমি এই ছেলেটাকে নিয়ে এসো। কিন্তু আকবর দরবেশ যেতে চাচ্ছিল না। এক প্রকার তার উপর প্রচুর জোর করা হয়, কিন্তু তারপরেও সে যায় না। সে বলে, ওই ছেলেকে এখানে আনো। কিন্তু কোনোভাবেই তারা আকবর দরবেশকে ছেড়ে যাবে না, কিন্তু আকবর দরবেশ আবার সেখানে যাবে না। এরকম কথা একটা চলছিল। এমন সময় সে বলে উঠল, ওই ছেলে এখানে আসবে। অনেকটা জোর করেই বলেছিল যে, তোমাদের ডাকতে হবে না বা আমাকেও যেতে হবে না, ওই ছেলে এখানে আসবে, তুমি এখানে বসো। তারপর আকবর দরবেশ হঠাৎ করে যেন চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গিয়ে একটা কি যেন মনে মনে জপ করতে থাকেন। তারপর শুরু হলো এক অভিনব কায়না। তারপর আমি ঘন্টাখানেকের মধ্যেই দেখি একটা ছেলে এসে আমাদের কাছে হাজির। তখন ওই লোকটা জিজ্ঞেস করলো, যে লোকটা ডাকতে এসেছিল, তুমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসলা? সে বলল, আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি। আমি শুধু জানি আমি বিছানায় শুয়েছিলাম, আমার মাথায় জ্বর ছিল, হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস আমার শরীরের উপর দিয়ে বয়ে গেল। তারপর থেকে আমি দেখতেছি আমি এখানে। তারপর বলল, তুমি
সুস্থ হবে, তোমার কোনো সমস্যা হবে না। তুমি যে কাজটা করেছো এই কাজটা ঠিক করোনি। সে অসুস্থ ছেলেটা বলে, "আমি কি কাজ করেছি?" সে বলে, "আজ থেকে প্রায় ১০ দিন আগে তুমি খেলতে গিয়েছিলে জমির এক কানিতে। মানে সেখানে তোমরা সবাই মিলে খেলাধুলা করছিলে।" ছেলেটা বলে, "হ্যাঁ, খেলছিলাম। তারপর তোমার কোনো কারণে তোমার প্রস্রাব করার দরকার পড়ে। তুমি প্রস্রাব করেছিলে, তাই না?" সে বলে, "হ্যাঁ, করেছিলাম। তোমার ওখান থেকেই সমস্যাটা হয়েছে।" তখন বলে, "আমি আমি তো যেখানে প্রস্রাব করার দরকার সেখানেই করেছি। তাহলে আমার সমস্যা হবে কোথা থেকে?" সে বলছে, "তুমি যে জমিতে প্রস্রাব করেছিলে, সেই জমিটা একজন শুয়ে আছেন। তার কথা হয়তোবা তোমরা কেউ জানো না। তিনি গায়েবী।" তখন বলে, "কি আমি করেছি? প্রস্রাব করেছি, আমার কি ভুলটা হয়েছে?" তখন বলে, "তুমি তুমি যেখানে প্রস্রাব করে আছো সেখানে শুয়ে আছে এক মুমিন ব্যক্তি। সে আল্লাহওয়ালা ছিল অনেক। সে ওখানে মারা যাওয়ার পর বহু বছর আগে ওখানে সে মারা যায়, তাকে ওখানে মাটি দেওয়া হয়। আর তুমি সেই কবরের উপর প্রস্রাব করে তার কবরটা করে দিয়েছো নাপাক। যার কারণে তুমি অসুস্থ হয়ে গেছো। তবে সমস্যা নেই, তুমি সুস্থ হবে। কিন্তু তার আগে ওই কবর যেখানে আছে ওই জায়গাটায় তুমি যাবে। দেখবে তোমার পায়ের একটা দাগ আছে ওখানে। জাস্ট গোড়ালির নিচু দাগটা ২ পায়ের একসাথে আছে। তুমি সেখানে যাবে এবং সেখানে গিয়ে সেখান থেকে ১ হাত দূরে থেকে একটা কবরের আকৃতি করে তুমি একটা ঘর দাগাবে। তারপর সেখানে মাটি দিয়ে উঁচু করে দিবে। এরপরে ওখানে একটা লাল ফ্লাগ লাগায়া দিবে। তারপরে তুমি ওখান থেকে চলে আসবে। তারপর তুমি ধীরে, ধীরে সুস্থ হবে ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা হবে না। তারপরে সে একটা পানি পড়া দেয়। পানি পড়া খাওয়ার পরে তারা সেই কথা অনুযায়ী ওখানে গিয়ে দেখতে পায়। পরে যখন আ মজিদ জিজ্ঞেস করে, "হুজুর কি হয়েছিল ওই ছেলেটার সাথে?" তখন বলে, "ওখানে এক মুমিন ব্যক্তির কবর দেওয়া হয়েছিল অনেক আগে। কিন্তু অযত্ন অবহেলায় কবরটা মিশে গেছে। যার কারণে ওখানে কৃষকেরা ফসল ফলায়, অনেকে আবাদ করে। এগুলো করার কারণে ওই জায়গাটা একদম মিশে গেছে। কিন্তু ওই জায়গাটা নাপাকে ছিল না। কিন্তু এই ছেলেটা গিয়ে ওই কবরের উপরে প্রস্রাব করে দেওয়াতে ওই জায়গাটা নাপাক হয়ে যায়। আর মুমিন ব্যক্তিরা নাপাক জায়গায় থাকতে পছন্দ করে না। যার কারণে ওই ছেলেটার জ্বর এসেছে। আর ওই ছেলে আমার দেখা পেল কিভাবে, এটা জানতে চাচ্ছিস?" সে বলে, "হ্যাঁ, সেই পাবনা থেকে আপনার খোঁজ কেমনে পাইল?" বলে রাখা ভালো, সে এসে তার পরিচয় দিয়েছিল সে পাবনা থেকে এসেছে। তখন আবার সে কথা অনুযায়ী পাবনার খোঁজ খবর নেওয়া হয় যে কি হয়েছিল সেদিন ওইখানে। তারপরে পাবনা, সে যখন ওই ছেলেটা বলেছে যে, "এখানে যান, এখানে এক কবিরাজ আছে, তাকে গিয়ে বললে আমি সুস্থ হব।" তারপরে আমাকে আরেক জিন এসে আমাকে বলে যায় যে, "এই রুগীটা আসবে, তাকে এই কাজ করতে বলবে।" সে কথা অনুযায়ী আমি বলছি, কারণ বাকিটা ভালো করা আল্লাহর উপর। তারপরে কয়েকদিন পর ওই রুগীটা আসে। আসার পরে হ্যাঁ, দেখা যায় যে সে একদম সুস্থ। আর কোনো সমস্যা নেই। আর সে তার কথা অনুযায়ী কাজ করেছে। ওই জায়গাটা একটা কবরের মতো করে রেখেছে, যাতে করে কেউ আর এরকম কিছু করতে না পারে। আকবর দরবেশ একদিন বাড়িতেই ছিলেন। হঠাৎ করে তার পাশের বাড়ির একটা লোক তাকে ডাকতে আসলো। সেটা ছিল মজিদের এক প্রকার চাচাতো ভাই বলা যায়। কিন্তু তার মেয়েকে সে কয়েকদিন থেকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পরেও সে খুঁজে পাচ্ছিল না। তখন সে আকবর দরবেশের শরণাপন্ন হয়। আকবর দরবেশ তাকে বলে, "কি হয়েছিল আমাকে খুলে বলো।" তারপরে বলে, "আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না।" এই অবস্থায় আকবর দরবেশ তাকে বলে, "তুমি এখান থেকে একটু দূরে চলে যাও, আমি দেখছি কি করা যায়।" তারপর আকবর দরবেশ সাধনায় বসলেন। সাধনায় বসার পর তিনি কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে তারপর উঠে দাঁড়ালেন। তারপর সোজা যেতে থাকলেন। যেতে বিলের ভেতর দিয়ে যাচ্ছিল। বিলের ভেতর দিয়ে যেতে বিলটাও বের হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর সে
আরও একটা দূরে গিয়ে একটা গাছের নিচে বসলো। সেই গাছটা ছিল অনেক মোটা, এটাকে গ্রাম্য ভাষায় বলে এন্টি কড়াইয়ের গাছ বা এন্ট্রি গাছ। আচ্ছা, সেই গাছটার নিচে বসলো। বসে গাছটাকে বারবার জোরে জোরে আঘাত করতে লাগলো। বলল যে ওকে নামিয়ে দে। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তখন আমরা সবাই তার পিছন পিছন যাওয়া শুরু করলাম। তখন আমরা সবাই তার যখন পিছন পিছন যাচ্ছি, সেই সময় আমি দেখতে পেলাম গাছ থেকে মেয়েটা যেন সোজা হয়ে নামছে। গাছটা থেকে সে নামার কথা অনেক কষ্টে। আমি ওঠার কথা চিন্তা বাদই দিয়েছিলাম। আমি ভাবলাম যে মেয়েটা দেখছি আমি গাছ থেকে সোজা ধীরে ধীরে 1 পা 2 পা করে দিয়ে দিয়ে নামার কথা, কিন্তু না, মেয়েটা ডালের উপর দিয়ে সুন্দর করে হেঁটে 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 নামছে। ইভেন গাছটার গোড়ালির কাছে এসেও সে সোজা হয়ে নামছিল, যেন গাছটাই বাঁকা হয়ে আছে তাকে নামানোর জন্য, এরকম একটা বিষয়। তারপর সে ওখান থেকে তাকে জিজ্ঞেস করলো, তুই এখানে কেন এনেছিস একে? তখন তার ভিতর থেকে একটা মোটা কণ্ঠে আওয়াজ আসলো, আমি একে পছন্দ করি। তখন আকবর দরবেশ বলল, মানুষ আর জিনের পছন্দ করতে নেই, তোরা নূরের তৈরি আর আমরা মাটির তৈরি। তখন জিন বলল, আমি তাকে অনেক আগে থেকেই ভালোবাসি। তারপরে আকবর দরবেশ বলল, এটা কখনো সম্ভব নয়, কারণ তোদের সম্প্রদায় আছে, তোরা তোদের কথা মেনে চল, আমাদের কথা আমাদেরকে মানতে, এই মেয়েটাকে ছেড়ে দে। তখন জিন বলল, আমি একে ছাড়বো না, আপনার যা ইচ্ছা হয় করেন, কিন্তু আমি একে ছাড়বো না। তারপর আকবর দরবেশ অনেক অনুরোধ করলো, কিন্তু কোনো কথাতেই যেন কাজ হচ্ছিল না। তারপর এক প্রকার আকবর দরবেশ বাধ্য হয়ে একটা লাঠি দিয়ে মাটিতে আঘাত করার সাথে সাথেই যেন জিনটা যেন তার শরীর থেকে ছেড়ে যাচ্ছে, আর মেয়েটার শরীরটা হঠাৎ করে নিস্তেজ হয়ে গেল। তারপর মেয়েটাকে ধরতে বলল তার পরিবারকে, যে একে ধরো। তারপর একটা বোতলে করে কি যেন একটা কালো ধোঁয়ার মতো হাতের ভিতর করে ওখানে আনলো, বোতলের ভিতর ঢোকানোর পর দেখলো যে একটু কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপর সেই মেয়েটাকে ফিরিয়ে দিয়ে তার গলায় একটা তাবিজের ব্যবস্থা করে দিল, আর বলল তাকে ভালো মন্দ কিছু খাও, সে আপনা আপনি ঠিক হয়ে যাবে। তারপর সেই দিন রাতে মজিদকে বলল, তুই এখানে থাকতে পারবি তো? তারপর আকবর দরবেশ যখন এইভাবে বললো, তখন মজিদ বলল, হ্যাঁ, পারবো না কেন, আপনি যেখানে আছেন আমি সেখানেই আছি। তারপর আকবর দরবেশ বলল, একটু দাঁড়া, আমি দেখতেছি। তার কিছুক্ষণ পরে এভাবে সবাই যখন চলে গেল, রাত যখন প্রথম প্রহর শেষ হয়েছে, তখন রাত 12টা থেকে 1টা বাজে, এইরকম দ্বিতীয় প্রহর শুরু। এইরকম একটা সময়ে হঠাৎ করেই সেই বন্দি কালো ছায়াটাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমরা যে ঘরে বসেছিলাম, সে ঘরটা যেন এতটাই আলো বেড়ে গেল, এখন দিনের আলো যেন তার কাছে কম হয়ে যাবে, এই রকম একটা আলো দেখা যাচ্ছে। পুরো ঘরটাই এতটা আলোকিত দেখা যাচ্ছে, সে ঘরের যে ছোটোখাটো জিনিসপত্রগুলো দেখা যাবে। আমি যদি ওখানে একটা শুয়েও পড়ে থাকতো, যেগুলোতে মেয়ে মানুষ কাঁথা সেলাই করে, সেগুলোও দেখা যেত এই রকম আলো। তাহলে আমি আপনাকে বুঝাইতে পারছি যে আলোর পরিমাণটা কেমন। তারপরে সে আলোটা দেখা গেল। আলোটা দেখা যাওয়ার পরেই কিছুক্ষণ পরে আবার ওই আলোগুলো ধীরে ধীরে নিভতে শুরু করলো। এমন একটা সময় তখন হঠাৎ একটা গোংরানোর শব্দ। তখন জিন এসে হাজির হয়েছিল, যার কারণে গোংরানোর শব্দটা ছিল। সে অবস্থাতে আকবর দরবেশ জিজ্ঞেস করলো, তুমি এই মেয়ের শরীর থেকে চলে যাও। তখন জিনটা বারবার বলছেন, আমি এর শরীর থেকে যাব না। অনেকবার বলার পরও যখন কথা শুনছিল না, তখন আকবর দরবেশের উপর সে কিছু ঢিল ছোড়া শুরু করে। কিছু কিছু ঢিল মজিদের গায়েও লেগেছিল, এতটাই লেগেছিল যে আসলে যখন ঢিলটা মারে
তখন বোঝা যায় যে কিছু মারছে। যখন সেই জায়গা থেকে ঢিল দেখার চেষ্টা করা হয়, কিন্তু তখন আর ঢিল থাকে না। এরকম একটা পরিস্থিতি। তারপর আকবর দরবেশ অনেকটাই রেগে-মেগে যখন আ রাগ হয়ে যখন উঠল, তখন হঠাৎ করে বলল, "তাহলে তোকে আমি ধ্বংস করে দেব, তোকে আমি মেরে ফেলব।" তখন সেই সময় সাথে সাথেই আ আমরা যে রুমে ছিলাম, সেই রুমের উপর কয়েকটা শব্দ হলো। অনেক জোরে, জোরে যেন শব্দ হলো। হওয়ার সাথে সাথেই কি যেন একটা পড়ার শব্দ হওয়ার পরেই ওখানে আবার ২ টা আলো ঘরের এক কোণে দেখা গেল। এবারে আলোগুলো একটু ভিন্ন। শুধু লাল চোখগুলো বোঝা যাচ্ছে, আর কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তখন সেই অবয়বগুলো থেকে হালকা, হালকা সাউন্ড আসছিল। তখন সালাম দিল। সালাম গ্রহণও করল আকবর দরবেশ। তারপরে বলল, "আপনি একে ছেড়ে দেন। আসলে এ বুঝতে পারেনি, যার কারণে এ ভুলটা করেছে। আপনি একে ক্ষমা করে দেন হুজুর।" তারপরে আকবর দরবেশ বলল, "আমি তোকে ক্ষমা করতেই চেয়েছিলাম, কিন্তু সে তো ক্ষমার যোগ্য না। সে একটা সাধারণ মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারে না।" তখন সে জিনগুলো বলল, "আমি তার মা।" আরেকজন বলল, "আমি তার বাবা। আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু তারপরেও সে এটা মানতে চায় না। সেই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। আসলে জিন আর মানুষের যে ভালোবাসা হয় না, সেটা কখনো সে মেনে নিতে চায় না। যার কারণে আমরা অনেকবার তাকে নিষেধ করেছি, কিন্তু তারপরেও সে এই মেয়েটার সাথে এরকম কিছু করত। আমরা অনুতপ্ত। আপনি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেন।" কিন্তু ওই জিনটা তারপরেও বলছে যে আমি ওর সাথেই থাকবো। এমন সময় হঠাৎ করে আকবর দরবেশ কিছু পানি বার করলো, মানে যেখান থেকে সে ছিল সে তার থলি থেকে একটা পানি বার করলো। পানি বার করার পর মাঝখানে রাখলো। রাখার পর ওখানে মজিদকে তাকাইতে বলল। মজিদ যখন চোখটা ওই পানির দিকে দিয়েছে, মানে মজিদের বলা অনুযায়ী, সে যখনই চোখটা ওই পানির দিকে দেয়, দেখতে পায় একটা অবায়ব। তার মুখটা ছিল অনেকটা শেয়ালের মতো, আবার চোখগুলো ছিল ভিতরে এবং লেজ ছিল। এখন যতটা আমরা ষান্ডার কথা ভাইরাল হচ্ছে, কিছুটা ষান্ডার মতো আর কি, এইরকম ছিল। তারপরে সে দেখতে পায় সে জিনিসটা যেন বারবার খালি এক নজরে সেই দরবেশের দিকে, মানে আকবর দরবেশের দিকে তাকিয়ে আছে। আকবর দরবেশ তারপরে বলল যে, "আমি একে পানির ভিতর বন্দি করেছি, তুমি একে মুক্ত করে দাও, কিন্তু তার কাছে কিছু শর্ত নাও।" তারপর তার পরিবারেরা তার কাছে অনেকভাবে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সে তার পরিবারের কথাও শোনে না। এমন সময় আকবর দরবেশ অনেকটা রেগেই বলে, "তাহলে তোমাকে আমি মেরেই ফেলবো।" এমন সময় হঠাৎ করেই সেই জিনটা একটু ভয় পাওয়া শুরু করে। তারপরে তার কাছে ক্ষমা চায় এবং ক্ষমা চেয়ে বলে, "আমি আর কোনোদিন এখানে আসবো না, আমাকে ক্ষমা করে দেওয়া হোক।" তখন আকবর দরবেশ তাকে ক্ষমা করে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। আকবর দরবেশের আরও অনেক ঘটনা আছে, যেগুলো আমি হয়তোবা লিখে শেষ করতে পারবো কিনা জানি না। তার মজেজা অনেক। এছাড়াও আমি আরও কিছু ঘটনা আপনাদের উল্লেখ করছি। আকবর দরবেশকে সম্পর্কে যত বলবো ততই যেন বলাটা শেষ হবে না। আকবর দরবেশের আরও অনেক এরকম মজেজা আছে। আকবর দরবেশ যে রাস্তা দিয়ে যেত, সেই রাস্তার প্রতিবারই সবসময় ফলন বেশি হতো। সেই জমির আশেপাশে যেগুলো জমি থাকতো, সে জমিতে বেশি ফলন হতো। আকবর দরবেশকে সবার বাড়িতে খেত না, শুধু কয়েকজনের বাড়ি ছাড়া আকবর দরবেশ খেত না। আকবর দরবেশ মাঝে মাঝেই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যেত, কেউ জানতো না যে সে কোথায় গেছে। কখনো 1 মাস, কখনো 2 মাস, কখনো 3 মাস, কখনো বছরও পের হয়ে যেত। তখন সাথে করে কাউকে নিত না, এমনকি মজিদকেও নিত না। মজিদ তার কাছের লোক থাকা সত্ত্বেও সে তাকেও নিত না। না নেওয়ার কারণে অনেক সময় অনেক জায়গায় তার অনেকে খোঁজ দিলে সে সাথে সাথে ওখানে যেত, গিয়ে আবার আকবর দরবেশের সাথে একখানে হতো।
আকবর দরবেশকে সে খুবই ভালোবাসতো। আকবর দরবেশও তাকে খুব ভালোবাসতো, তার কথা অনুযায়ী আমরা যেটুকু বুঝতে পারলাম। একবার কালো জাদু করা এক মহিলা আসে আকবর দরবেশের কাছে। মানে তার মেয়ের ধীরে ধীরে শরীর শুকিয়ে যাচ্ছে। সে পড়াশোনায় ভালো করতো, কিন্তু তার ধীরে ধীরে শরীর শুকিয়ে যায়, কোনো কিছুতে মনোযোগ থাকে না। তারপর মেয়েটা শুকিয়ে যেতে যেতে একদম মৃত্যু শয্যায় চলে যায়। এমন সময় তারা যে কোনোভাবেই আকবর দরবেশের খোঁজ পায়, আকবর দরবেশের কাছে আসে। আকবর দরবেশের কাছে আসার পরে পুরো ঘটনা তারা খুলে বলার কথা বললে আকবর দরবেশ, তখন আকবর দরবেশ কোনো কিছু না বলেই তাকে বলে, তোমাদের বাসায় যেতে চাই, চলো। তারপর কথা অনুযায়ী সেই লোকের সাথে আমরা বাসায় চলে যাই। তার বাসাটা ছিল একদম পঞ্চগড়ের শেষে, বালুইচড়া গ্রাম। ওখান থেকে নামার পরে আমরা সে সময় গাড়ির যোগে গিয়েছিলাম। ওখান থেকে নামার পরে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা হেঁটে যাই আমরা। 2 কিলোমিটার মতো রাস্তা হেঁটে যাওয়ার পর ওখানে দেখতে পাই যে একটা গ্রামের ভিতর অনেক একটা বড় বাড়ি। সেই বাড়িটাই ছিল সেই রোগীর বাড়ি। তারপর কথা অনুযায়ী রোগীর কাছাকাছি যাই। রোগী ছিল 2য় তলায়, নিচতলাটা পুরোটাই ফাঁকা ছিল। নিচতলাটায় খাবার দাবারের টেবিল সহ উপরেরটা ফাঁকা ছিল। আমি সেখানে দেখতে পাই যে যেন পুরো বাড়িটাই যেন একটা ভুতুড়ে ভুতুড়ে টাইপের। এতটাই ভুতুড়ে আসলে বলাই বাহুল্য যে এতটাই ভুতুড়ে। তারপরে দেখা যাক সেখানে যাই। যাওয়ার পরে ওখানে দেখতে পাই সেই মেয়েটা ওখানে শুয়ে আছে, একদম মৃত্যু শয্যায় চলে গেছে। চোখগুলো একদম চোখের ভিতরে ঢুকে গেছে, মুখটা যেন একদম ফ্যাকাশে হয়ে গেছে, গালগুলো অনেকটা কঙ্কালের মতো যেরকম মুখটা হয়ে যায় সেরকম চাবানোর মতো একটা অবস্থায় চলে গেছে। তারপর সাথে সাথেই আকবর দরবেশ ওই মেয়েটার মাথায় হাত দেয়। হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপরে বলে, একটা বাটি আনো। তারপর সেখানে কিছু পানি আনো। তারপর পানি আনার পরে সে আকবর দরবেশের সেই মেয়েটির বাম হাতের একটা নখ নিয়ে সেখানে রাখতেই দেখা গেল পানিগুলো কেমন জানি একটু কালো বর্ণের হয়ে যায়। পানিগুলো এতটাই কালো হতে শুরু করে যে আসলে ওখানে যেন আঙ্গুল চোবালেও মনে হবে যে অনেক কালি, মানে কলমের কালির চাইতেও ভারী কালি, এরকম একটা অবস্থা হয়ে গেল। তারপরে সময়টা ধীরে ধীরে যেতে থাকলো। তারপর মেয়েটা কিছুটা কথা বলা শুরু করলো। তারপর আকবর দরবেশ ওখান থেকে বার হয়ে এসে বলে, আপনার এই বাড়িতে কিছু জিন চালনা করা হয়েছে। তখন বলে, কে জিন চালনা করবে? আর জিন আমাদের ক্ষতি হলো না, মেয়ের কেন ক্ষতি হলো? তখন বলে, কোনো একজন খারাপ ব্যক্তি আপনার মেয়ের ওপর জিন চালনা করেছে। সে এই মেয়েকে পছন্দ করতো, কিন্তু এই মেয়ে তাকে পাত্তা দিত না, যার কারণে প্রতিশোধ হিসেবে সে এই কাজটা করেছে। তাহলে বললো, এখন আমাদের উপায়? সে বলল, তাকে মারার জন্য সে একটা শিং মাছের ভিতর জাদু করেছিল, এই জাদুটা বন্ধ করতে হবে। তারপর এই কথা বলে তাকে একটা তাবিজ দিয়ে একটা তাবিজ দিয়ে ওখান থেকে চলে যাই। চলে যাওয়ার পর হঠাৎ করেই নদীর মাছ, যে পাশে আসছি, হঠাৎ করে একটা নদীর মাঝখানে আকবর দরবেশ এসে থামে। তারপর থামার পরে সেখানে সে নেমে যায়। নেমে গিয়ে কিছুক্ষণ ওখানে গোসল করতে থাকে। হঠাৎ করে কি যেন একটা হাত দিয়ে ধরে। হাত দিয়ে ধরার পর সে ওখান থেকে উঠে আসে। উঠে আসার পরে বলে যে, এই মাছটার পেটটা কাটো। তখন মজিদ কথা অনুযায়ী কোনো কিছু না পেয়ে হাত দিয়েই পেটটা ছিঁড়ে ফেলে। দেখে ওখানে একটা তাবিজ, আর বলে, এই তাবিজটা তুমি ওদের বাসায় গিয়ে দেখাও। তারপর আকবর দরবেশকে ওখানে রেখে সে ওই নদীর থেকে পার হয়ে তার বাসায় যায়, গিয়ে দেখায়। পরিবারের সবাই দেখার পরে অবাক হয়ে যায়। কিছু আরবি হরফ লেখা ছিল, জাফরান লেখা, আর
পাশেই ছিল এক টুকরো চুল আর কিছু জামার মনে হয় সুতোর মতো কিছু, এরকম কিছু একটা বোঝা যাচ্ছিল আর কি। এই জামার সুতো ওখানে রাখা। তারপরে অনেকটাই অবাক হয়ে আমি এটা দেখতে থাকি যে এই বিষয়টা কি, এখানে কি হচ্ছে। তারপরে ধীরে ধীরে কোনো কিছু বুঝতে না পেরে তারপরে ওখান থেকে চলে আসি। মাছটাও তো নদীর ওখানে ফেলে দিয়ে এসেছিলাম। তারপরে আবার ওখানে এসে দেখি ওখানে আর সে নেই। লোকালয় থেকে দূরে প্রায় শহর থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ কিলোমিটার দূরে এক জঙ্গলে এক আদিবাসী গোষ্ঠী বসবাস করত। তাদের লোকমুখে কথা শোনা এক পিশাচের কথা, যারা জঙ্গলের ভাষায় বিভিন্নভাবে এদেরকে রাক্ষসিনী বলতো। ৫ জন বন্ধু মিলে ঠিক করে তারা অ্যাডভেঞ্চার করার জন্য সেই এলাকাটায় যাবে, ঝাউপুর এলাকা। কথা অনুযায়ী ট্রেনে রওনা দেওয়া হয় সেই ঝাউপুর গ্রামে যাওয়ার জন্য। শহর থেকে দূরে হওয়ার কারণে সবাই কিছু বেস ক্যাম্প, তারপর কিছু খাবার, আরও কিছু সরঞ্জাম সব কিছু নিয়ে তৈরি হয়। তারপর কথা অনুযায়ী সবাই যায়, ওখানে যাওয়ার জন্য রওনা দেয়। নন্দিনীর কথা একটু বলে রাখি। নন্দিনী হচ্ছে ক্লাসের ফার্স্ট গার্ল। তার আগে থেকে ভূত প্রেত জিন এগুলো নিয়ে কোনোভাবেই বিশ্বাস ছিল না, বা সে বিশ্বাসও করতো না। সে এগুলো মনে করতো একটা অট্টহাসির ঘটনা। আর তার মাঝের মধ্যে একটা কিউরিওসিটি সবসময় কাজ করতো। এই পিশাচকে তারা বিশ্বাস করতো না, জিনকে বিশ্বাস করতো না, ভূতকেও কিন্তু বিশ্বাস করতো না। সে সবসময় এদের সত্যতাটা খোঁজার জন্য অনেক সময় অনেক জায়গায় গিয়েছিল, যার প্রতিশ্রুতি হিসেবে তারা এই এলাকাটা সেট করে। সিলেক্ট করার পরে হয় আর এক ঘটনা। সবাই যাবে, কিন্তু ঋত্বিক যেতে চায় না। অনেক প্রেশার করার পরে ঋত্বিক এক সময় রাজি হয়ে যায় এই ঘটনাটা উদ্ঘাটন করার জন্য, বা সেই জায়গাটায় যাওয়ার জন্য। ঘটনাটা কতটা সত্য তা নন্দিনী কিছুটা আঁচ করতে পেরেছিল। তারপর সকালবেলা তারা রওনা দেয়। যেতে যেতে প্রায় বিকেল গড়িয়ে ওঠে। বিকেল গড়িয়ে ওঠার পরে ওখানে যখন নামে, নন্দিনী আগে থেকে একজনকে সেট করে রেখেছিল, যার সাথে তার কোনোভাবে যোগাযোগ হয়েছিল। তারপরে সেখানে সেই একজন লোক ছিল, তার নাম ছিল শ্যামল, আর একজন নাম ছিল ব্রোয়া। শ্যামল ব্রোয়া এরা দুজন ছিল ভালো বন্ধু। তাদের মাধ্যমে তারা যারা অ্যাডভেঞ্চার করতে আসতো তারা তাদেরকে সহযোগিতা করতো, রান্নাবান্নার কাজে সহযোগিতা করতো। এর বিনিময়ে তারা কিছু টাকা পেত। এইসব টাকা দিয়েই তাদের ফ্যামিলি চলতো। কথা না বাড়িয়ে এখন আমরা তারপরের ঘটনায় যাই। তারপর সেদিন যখন বিকেল গড়িয়ে যায়, সেই বিকেল গড়িয়ে যাওয়ার সময় তারা ট্রেন থেকে নামে, তাদের সাথে যোগাযোগ করে। তারা তাদের ভাষায় বলে, তোরা আইসোস বেড়া আয়, আমি তোরা যেখানে হাঁকবি আমি তোদেরকে সেইখানে দেখাইয়া আসি। তারপরে ৫ জন মিলে ঘাড়ে কিছু ব্যাগ সব কিছু মিলে তারা একটা গহীন জঙ্গলের ভিতর ঠিক একটা পাহাড়ের পাদদেশে তাদের বেস ক্যাম্পটা তৈরি করে। বেস ক্যাম্পটা তৈরি করার পর তৈরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন হয়তোবা ৬টা নাগাদ। এই ৬টা নাগাদের পরেই তারপরে কিছুক্ষণ পরেই তারা ওখানে আসে এবং শ্যামল আর ব্রোয়া এরা দুজন মিলে কিছু কাঠ সংগ্রহ করে দেয় এবং সেখানেই কিছু আগুন জ্বালানো হয়। সেখানে ফায়ার একটা আগুন লাগানোর জন্য বড় একটা স্পেস খোঁজা হয়। পাথরের কিছু জায়গা উঁচু করে সেখানে আগুন লাগানো হয়। অনেকটা আলো প্লাস ওখানকার কিছু গরম হাওয়াও পাওয়া যাচ্ছিল। সব মিলিয়ে ভালোই লাগছিল। বেস ক্যাম্পে তারা ৫ জন আর শ্যামল আর ব্রোয়া তারা তাদের কাজ করার জন্য তারা একটা পাতিলা নেই,
সেখানে কিছু মুরগির মাংস রান্না করা হয়। সেই মুরগিগুলো ছিল বন্য মুরগি। তারা তাদের মাংস রান্না করছিল। এই সময় তারা হঠাৎ করে নন্দিনী বলে ওঠে, "এখানে এক পিশাচ আছে। সে মানুষের রক্ত খায়। রক্ত খায় এবং যে ওর কাছে যায়, যাকে সে আহ্বান করে, কেউ যদি তাকে ৩ বার ডাকে সে আসে এবং তার জীবন সেখান থেকেই শেষ হয়ে যায়।" এরকম কিছু লোকমুখে কিছু কথা আছে। আমি যদিও বা এসব বিশ্বাস করি না, নন্দিনী এসব বলতে, বলতে অনেক হাসাহাসি করছিল। এমন একটা সময় নন্দিনী বলে ওঠে, "পিশাচ তুই যদি সত্যি থেকে থাকিস তাহলে তুই আমার সামনে আয়।" তারপরে পিশাচকে আহ্বান করা হয়। "পিশাচ কোথায়, রক্তচোষা পিশাচ?" এভাবে অনেকভাবে মজা করা হয়। সেই সময় শ্যামল আর বড়ুয়া দুজন আসে। এসে বলে, "দিদিমণি, এসব আপনি কি কইতাছেন? এই রক্তচোষা পিশাচ কিন্তু কারো জীবন আজ পর্যন্ত বাঁচতে দেয়নি। আপনি এদের হাতে বাঁচতে পারবেন না যদি আপনি এদেরকে ডাহেন।" একথা বলে তারা তাদের রান্নাবান্না করে। এমন সময় তার বন্ধুরা সবাই মিলে কিছু মৌজ-মাস্তি করার জন্য লাল পানি, নীল পানি খাওয়া শুরু করে। ঋত্বিক অনেকটাই ভালো স্বভাবের কারণে সে এসব লাল পানি, নীল পানি খায় না। তার জন্য অবশ্য জুসের ব্যবস্থা করা ছিল। এমন সময় নন্দিনী সবাইকে বলতে থাকে, "এই পিশাচকে আমরা আজকে দেখব। আমরা আজকে নতুন একটা অ্যাডভেঞ্চার করব।" এরকম করতে, করতে হঠাৎ করে ওই ৫ জনের ভেতর আরেক বন্ধু বলে ওঠে, "পিশাচ চলে আয়, আমি তোকে দেখতে চাই।" তারপরে তারা অনেকক্ষণ ধরে লাল পানি, নীল পানি খায়। এরকম করে বলার পরে হঠাৎ শ্যামল আর বড়ুয়া বলে, "দিদিমণি, আপনাগো রান্না হয়ে গেছে, আমি এখন চলে যাই।" একথা বলে তারা সেই জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। তারা তাদের কাজে চলে যায়, বলতে পারেন বাসায় চলে যায়। এমন একটা পরিস্থিতিতে তারা ওখানে ৫ জন ছিল। ঋত্বিক অবশ্য অনেকটা ভালো স্বভাবের, যার কারণে সে লাল পানি, নীল পানি খায় না। এরপরে শুরু হয় আর এক নতুন একটা গল্পের মোড়। এটা কখন ঘটেছিল, যার কারণে এটা সবাই প্রস্তুত ছিল না এই ঘটনাটার সাথে। এরপরে একটা অন্য ধরনের একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা বিশ্বাস করেও আবার পারা যায় না, আবার বিশ্বাস করবেন না এটাও কিছুতে মানা যায় না। এমন একটা সিচুয়েশনে পড়ে যায় পুরো টিম। সবাই ভয় পেতেও ছিল। যাই হোক, আমি আগে সেই জঙ্গলের বর্ণনাটা দেই। জঙ্গলটা ছিল এতটাই গহীন যেন রাস্তার এপাশ থেকে ওপাশ ক্লিয়ারভাবে দেখা যায় না। জঙ্গলটা চারোদিক দিয়ে ঘেরা, অন্ধকার কুয়াশাচ্ছন্ন একটা রাত ছিল সেই রাতটা। লোকমুখে আরও কিছু এইসব বিষয়ে আরও খারাপ কিছু ঘটনাও শোনা যায়। যাই হোক, আমরা আরেকটু ঘটনার গভীরে যাই। এই ঘটনাটা ঘটে যাওয়ার কিছুদিন আগেই এখানে শোনা গিয়েছিল এর আগে কিছু ছেলেপেলে এখানে অ্যাডভেঞ্চার করতে এসে এই পিশাচের খপ্পরে পড়েছিল এবং অনেক গ্রামের মানুষই সে পিশাচকে যেদিন দেখেছে তার পরের দিন সে হয় গলায় ফাঁসি দিয়ে, না হয়তো আত্মহত্যা করে মারা গেছে। এসব ঘটনা আপনি বিশ্বাস করবেন কি না আমি জানি না, তবে আমি যেভাবে শুনেছি আমি সেইভাবেই লিখছি আপনাদেরকে। এখানে তারপরে সেই রক্তচোষা পিশাচের খোঁজ খবর করা হয়। তারা অনেকভাবে আহ্বান করে, রাতে অনেক গান মজা টজা করা হয়। কেউ কেউ আবার ফোনে লুডোও খেলছিল। লুডো খেলতে খেলতে একটা সময় হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে কিসের যেন একটা হাসির শব্দ আসে। তারপর নন্দিনী হঠাৎ উঠে একটু বাইরে যায়। বাইরে গিয়ে কিছু দেখতে পায় না। তারপরে সে অনেকটা মজার ছলে বলে আসে, "পিশাচ, তুই যদি আমাকে দেখতে পাস তাহলে আমার সামনে আয়, আমি তোকে আহ্বান করছি। আমি তোর কথা শুনে আগে থেকেই তোকে আহ্বান করতে করতে এখানে এসেছি। যদি সাহস থাকে সামনে আয়।"
একথা বলার পরে আবার সে একটা অট্টহাসি জোরে জোরে শব্দ হয়। জঙ্গলের পাতাগুলো যেন পায়ের নিচে পড়ে কেমন যেন একটা শব্দ হচ্ছিল। যেখানে পা পড়ছে সেখানে মনে হয় পায়ের পাতাগুলো ভেঙে যাচ্ছে। গোল পাতার পাতা হওয়ার কারণে অনেক বড় বড় পাতা, যার কারণে শব্দটা একটু বেশি। কিছুক্ষণ পরে আবার ওই একই রকম একটা অট্টহাসি। এবার হাসিটা ধীরে ধীরে যেন সামনের দিকে আসছে, এতটাই সামনে যে বলাটাই খুব মুশকিল হয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে সে হাসিটা যখন কাছাকাছি আসছে, তখন হঠাৎ নন্দিনীর ভিতরে কিসের যেন একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। নন্দিনীকে আমি জিজ্ঞেস করলাম, তুই কোথায় যাস? নন্দিনী কিছু না বলে যেন শব্দটা যেদিকে হচ্ছে সেদিকেই যাচ্ছে। আমরা 2-3 জন মিলে তাকে ধরতে গেলাম। সে আমাদের হাতটা ছাড়িয়ে নিয়ে আবার যাওয়া শুরু করলো। তারপর কয়েকজন মিলে তাকে এক প্রকার জোর করেই আমরা নিয়ে আসলাম আমাদের বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে সে কিছুক্ষণ থাকার পর স্বাভাবিক হলো। সে বলল, আমি ওইদিকে কেন যাচ্ছিলাম, তোরা কি কিছু জানিস? আমরা বললাম না। হঠাৎ ওই শব্দটা যেন বেস ক্যাম্পের বাহিরেই থেকে একটা শব্দ আসে, তোরা আমাকে ডেকেছিস, আমি তোদের আহ্বানের অপেক্ষায় ছিলাম, এখন হবে সব বাস্তব ঘটনা। কথা বলেই যেন একটা খিলখিলিয়ে হাসি দিয়ে শব্দটা কোথায় যেন মিলিয়ে যায়, আর দেখা যাচ্ছিল না বা বোঝাও যাচ্ছিল না। আমরা কোনো অবায়কও দেখি নাই, বা কোনো রক্ত, বা কোনো লাল চোখ, বা কালো আবহাওয়া, বা সাদা কোনো জামা পরা কোনো কিছু দেখি নাই। কিন্তু শব্দটা কোথায় থেকে আসছে আমরা ঠিক কেউ বুঝতে পারলাম না। হঠাৎ আমাদের কাছ থেকে দেখি নন্দিনী নেই। তারপর আমরা সে নন্দীকে খোঁজার জন্য এদিক ওদিক তাকাই, দেখি নন্দিনী জঙ্গলের ভিতর অনেকটা অদ্ভুতভাবে হেঁটে যাচ্ছে। আমরা তার দিকে দৌড়ে গিয়ে যখন তাকে ধরতে ধরি, সে অনেকটা শক্তি দিয়ে আমাদেরকে এমনভাবে ছুঁড়ে মারে আমরা যেন ছিটকে যাচ্ছিলাম না। অনেকটাই ওই সিনেমার মতো, যেন আমরা তাকে ধরছি, সে আমাকে যেন হাত দিয়ে আঘাত করে উড়ে উড়ে অন্য জায়গায় ছিটকে ফেলে দিচ্ছে। তারপর হঠাৎ নন্দিনী কোথায় যেন হারিয়ে যায়। তারপর আমরা সেই শ্যামলার বড় কথা মনে পড়ে। শ্যামল বেড়া বলেছিল এখানে এই রক্তচোষা পিশাচকে আহ্বান করা যাবে না, আর আহ্বান করলে তাদের জীবন আর জীবন থাকে না। এই ঘটনা বারবার মনে হচ্ছিল আমাদের। ঋত্বিক অনেকটাই ভোলা ভালা থাকলেও সে আসলে এগুলোতে বিশ্বাস করত, এবং সে নিজেও ধর্মের প্রতি অনুগত ছিল। তারপর তারা তার নন্দিনী বন্ধুকে খুঁজতে যাবে, এই সাহসটাও পাচ্ছিল না। আবার তাকে যে রেখে যাবে এখানে, সে সাহসটাও পাচ্ছিল না। তারপর তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে জঙ্গলের ভিতরে যাওয়ার একটা প্রস্তুতি নেয়। সবারই কাছে হাতে কিছু লাইট। হঠাৎ করেই যেন একটু জঙ্গলের ভিতরে যাওয়ার পর কোথায় যেন লাইটগুলো আর জ্বলছে না, কোনোভাবেই কাজ করছে না। তারপর তারা একে অন্যের হাত ধরে ধরে রাস্তার সোজা বুঝে বুঝে আর নন্দিনীকে ডাকতে থাকে। হঠাৎ কোনো শব্দ না পেয়ে তারা জঙ্গলের অনেক ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে যাওয়ার পরে তারা একটা গাছ দেখতে পায়, মনে হয় বট গাছ। গাছটার সামনের দিকটা ছিল পোড়া, আর তার সামনেই একটা অদ্ভুত বস্তু দেখে, যেটা দেখার কোনোভাবেই তারা প্রস্তুত ছিল না দেখার জন্য। এমন একটা সময়ে তারা দেখতে পায় একটা কঙ্কালের মতো কিছু, শরীরে তার একটা চাদরের মতো কিছু মোড়ানো আছে। মুখ থেকে মাংসগুলো ধীরে ধীরে খসে খসে পড়ছে। চোখগুলো তার ভিতরে নেই, কিন্তু তার যে কঙ্কালটা যেটুকু আছে, পা যেটুকু দেখা যাচ্ছে,
সেই জায়গাতে যেন আগুন দাউ দাউ করে জ্বলছে। এমন একটা সময় সেই কঙ্কাল থেকে আবার সেই জোরে জোরে অট্টহাসি আসে। এবার তারা চারজন একে অন্যকে জড়িয়ে ধরে তারা বিভিন্নভাবে, যারা কখনো খোদার নাম বা ভগবানের নাম নেয়নি তারাও নেওয়া শুরু করে। সবাই অনেকটা ভয় পেয়ে যায়, আর নন্দিনীকে খোঁজার চিন্তাভাবনা তারা বাদ দিয়ে নিজের জীবন বাঁচানোর চিন্তাভাবনা করে। কিন্তু সেই সময় ঋত্বিক আসলে চিন্তাভাবনা করে, না, তাকে যে কোনোভাবেই হোক নন্দিনীকে উদ্ধার করতে হবে। তারপর তারা সবাই মিলে ওখানেই আলোচনা করে, কিন্তু তার কিছুক্ষণ পরে তারা আর ওখানে কিছু দেখতে পায় না। তারপর তারা ওই গাছটার চারপাশে খুঁজতে থাকে। প্রথমে তারা নিচের দিকে তাকিয়ে দেখে কিছুই সেখানে নেই। তারপর ঋত্বিক যখন আকাশের দিকে তাকায় তখন দেখতে পায় তার বান্ধবী নন্দিনীর ওই চেহারাটা এতটাই বিকট যা দেখে সবাই আটকে ওঠে। নন্দিনী ঝুলছে একটা দড়ির সাথে, হাতগুলো উপরে যেন বাঁধা, আর নিচের পা থেকে তার মাংসের তেল পড়ে যাচ্ছে। মুখের জিহ্বাটা অনেকটা বেরিয়ে এসেছে, গালগুলো ঝুলে ঝুলে পড়ছে। কেউ যেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এতভাবেই খারাপভাবে পুড়িয়ে দিয়েছে যে তার পুরো শরীর থেকে তার শরীরের তেলগুলো পড়ছে, আর তেল থেকে রক্ত না, তেল থেকে যে রসগুলো পড়ছে সেগুলোতে ফোঁটায় ফোঁটায় আগুনের মতো পড়ে যাচ্ছে। তারপর ওখান থেকেই একটা আওয়াজ আসে, তোরা আমাকে আহ্বান করেছিস। তারপর একটা বিকট হাসি, তারপর আবার একটা শব্দ, তোদের যারা আমাকে আহ্বান করেছিস তাদেরকে আমি এখানে বেঁচে ফিরতে দেব না। তোদের মৃত্যু অনিবার্য, তোদেরকে মরতেই হবে, না হলে যে আমি শান্তি পাবো না। তারপর ওই নন্দিনীর চেহারা থেকে একটা আদো আদো ভাষায় তারা বলে ওঠে, আমরা মনে হয় একে ডাকাটা ভুল করেছি, তোরা এখান থেকে চলে যা, আমি হয়তো আর বাঁচবো না, আমার জীবন এখানেই শেষ হবে, তোরা চলে যা এখান থেকে, চলে যা। তারপরে ঋত্বিক চিন্তা ভাবনা করে এখান থেকে আর থাকবে না, সে পালিয়ে যাবে। তারপর তারা চারজন একসাথে একদিকে দৌড়ানো শুরু করে। এমন একটা সময়ে যে গাছটার নিচে তারা দাঁড়িয়েছিল সেই গাছটার ডালপালাগুলো যেন তাদের কারো পা কারো হাত এমনভাবে পেঁচিয়ে ধরে, আর পেঁচিয়ে ধরার কারণে তারা আর কোথাও যেন নড়তে পারছিল না। তখন আনুমানিক রাতটা 2:30 থেকে 2:40 বা 50 হবে। এরপর সেই গাছটা তাদের গাছের দিকে টানতে থাকে। সে কাণ্ডগুলো অনেকটাই শিকলের মতো তাদেরকে জড়িয়ে ধরে সামনের দিকে টানতে থাকে। আর তারা সেই সময় তারা কেউ ভগবানকে কেউ আল্লাহকে ডাকতে থাকে। এমন একটা সময় তাদের মনে হয় মৃত্যু অনিবার্য, সবাই সবার তাদের মৃত্যুটা মনে হয় এখন স্বীকার করেই নিতে হবে। এমন একটা পরিস্থিতি চলে আসে, কেউ আর কিছু বলতে পারে না। এরপর ধীরে ধীরে গাছের ডালপালাগুলো তাদের কাছে ধীরে 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 টানতে থাকে। আর একটা সেই বিকট হাসিটা এতটাই জোরে জোরে হচ্ছিল যা বলাই বড় মুশকিল। এমন একটা সময় আকাশে হঠাৎ করেই কিছু মেঘের গর্জন আসে। গর্জনটা এত জোরে আসে সব কিছু আলোকিত করে দেয়। জোরে জোরে আকাশের ডাক হচ্ছে, আর যেন সেই গর্জনটা সেই গাছটার কাছে এসে পড়ছে।
হঠাৎ করে একটা বিকট একটা আলোর রোশনি এসে পড়ে সেই গাছটার উপরে পড়তেই জোরে একটা কান্নার শব্দ হয়। আর কান্নার শব্দ হওয়ার সাথে সাথেই সেখানকার ডালপালাগুলো নিজেকে গুটিয়ে নিতে থাকে। এমন একটা পরিস্থিতি, তারা চারজন এত জোরে ওখান থেকে একটা দৌড় দিয়ে জঙ্গলের ভিতরে কোথায় যেন হারিয়ে যায়। তারপর তারা তাদের বেস ক্যাম্প আর খুঁজে পায় না। এমন একটা পরিস্থিতিতে তারা দিক বিদিক ভুলে হঠাৎ করে তারা সেখানেই অজ্ঞান হয়ে যায় চারজন একসাথে। আর একটা গন্ধ ছিল, সেই গন্ধটা সহ্য না করতে পেরেই তারা ওখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে তারা যখন চোখ খোলে তখন তারা দেখে তাদের চোখের সামনে 10 থেকে 15টা মাথা তাদেরকে জাগানোর চেষ্টা করছে। তারা অনেকটা অবাক হয়ে উঠে বসে পড়ে। ঋত্বিক তো অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সে উঠে বসেই সে অনেক চিল্লাতে শুরু করে। তখন শ্যামল আর বড়ুয়া তাকে বলে, এই বেডা, এত চিল্লাস কেন? আর তোর সাথে ওই দিদিমণিটা কই? তারপরে তারা তাদের কথাগুলো মনে করতে পারছিল না। কিছুক্ষণ পর যখন সব কিছু স্বাভাবিক হয়ে যায় তখন তারা বলে, নন্দিনীকে সেই পিশাচটা নিয়ে গেছে। এমন কথা বলতেই যেন আকাশ থেকে কোনো কিছু পড়ল। শ্যামল আর বড়ুয়া থমকে ওঠে, বলে, দিদিমণিরে ওই ডাকিনী নিয়ে গেছে, তোমরা কি দেখছো? তারপরে ঋত্বিক বলে, হ্যাঁ আমি দেখেছি। তারপরে সেখানকার এইসব ঘটনা ঘটার পরে তারা আবার দিনের বেলায় সেই শ্যামল বড়ুয়া এবং তার আদিবাসীদের নিয়ে সেই জঙ্গলে আবার খুঁজতে যায়। খুঁজতে খুঁজতে যখন তারা কিছুই পাচ্ছিল না, তখন কিছু দূর যাওয়ার পরে সেই গাছটা আবার তারা দেখতে পায়। বলে, এখানেই আমি দেখেছিলাম তাকে। শ্যামল কয়, আপনারা এইখানে দেখছেন? তখন ঋত্বিক বলে, হ্যাঁ এখানেই দেখেছি। তারপর ওই আদিবাসীগুলো সবাই পিছনের দিকে যেতে থাকে। তারপর আদিবাসীরা বলে, এখানে আর থাকা যাবে না, আপনারাও চলেন। একথা বলে তারা বলে এক প্রকার জোর করেই তাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা এখন তার বন্ধুকে খুঁজতে হবে, এজন্য তারা সেখানে কিছু পুলিশ কল করে। তারপরে তাদের পরিবারকে জানানো হয়, নন্দিনীর পরিবারকেও জানানো হয়। নন্দিনীর পরিবারও অনেকটা চাপে পড়ে এই ঘটনাটা শোনার পরে সাথে সাথে চলে আসে ওখানে। তারপরে অদ্ভুত একটা ঘটনা, এখানে যখন তারা পুলিশকে জানায়, সেই থানাতে গিয়ে একটা অভিযোগ করে, মিসিং ডায়েরি করে, তখন পুলিশেরাও অনেকটা আটকে যায়। বলে, ওখানে যারা যায় আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি, তার মতো আপনার বান্ধবীরাও কখনো ফিরে আসবে না। একথা বলার পর ঋত্বিক অনেকটা প্রশাসনের ভয় দেখিয়ে ভালো কিছু বলে তাদের কিছু দুর্বল পয়েন্টগুলো ধরে বলে দেয়। তারপরে অনেকটা বাধ্য হয়ে একজন ফরেস্ট অফিসার সহ আরও কিছু লোকজন সহ এবং আদিবাসীরাও অনেকটা সহযোগিতা করে তাদেরকে। এখানে নন্দিনীর পরিবারও ছিল। নন্দিনীর পরিবারেরা সহ সবাই মিলে ওই জঙ্গলে তন্ন তন্ন করে খোঁজে। সেই গাছটার কাছে যখন ফরেস্ট অফিসার সহ কনস্টেবল আরও 2-1জন পুলিশ যখন যায়, তখন তারাও বিষয়টা অনেকটা ভীতিকরভাবে দেখে। কোথাও কোনো দাগ নেই, কোনো নিশানা নেই, শুধু সেই গাছটার সামনে কিছু পায়ের দাগ পাওয়া যায়। আর এই দাগগুলো থেকে বোঝা যায় কেউ না কেউ এখানে এসেছিল। যে ডালটাতে নন্দিনীকে ঝুলতে দেখা গিয়েছিল, সে ডালটাও আর সেই জায়গায় আর নেই, মনে ডালটা অন্য দিক পরিবর্তন করেছে। তারপরে সেখানে দেখানো হয় সব কিছু, কিন্তু গাছটায় কোনো কিছু দেখা যায় না, শুধু গাছের গোড়ায় কিছু রক্ত দেখা যায়। এরপরে অনেকটাই হতাশ হয়ে তারা বাসায় ফিরে আসে।
বাসায় ফিরে আসার পর জঙ্গলের এক সেই আদিগোষ্ঠীর শ্যামল বড়ুয়ার মোড়ল কাছে যায়। মোড়লের কাছে যাওয়ার পরে তারা এই ঘটনা সম্পর্কে জানতে চায়। এরপর মোড়ল বড়ুয়ার কাছে যাওয়ার জন্য অনেকভাবেই তারা সেই মোড়লের কাছে যাওয়ার চেষ্টা করে। মোড়ল ছিল একদম 100 থেকে 110 বছর বয়সী একটা বৃদ্ধ। শরীরটা যেন বাঁকা হয়ে গেছে, লাঠিতে ভর করে কোনো রকম কুঁচো হয়ে হাঁটতে পারে। আর সাথে থাকে একটা হুঁকো। এই হুঁকোটা দিয়ে সে মাঝে মাঝে একটু টান দিয়ে ধুমো বার করে আর কাশতে থাকে। তারপরে সেই তারা বন্ধু মিলে ঋত্বিক সহ সবাই মিলে এই বিষয়টা জানতে চায় আসলে কি এমন হয়েছিল যার কারণে এখানে পিশাচ দেখা যায়, আগে থেকে কি এগুলো ছিল। তারপর মোড়ল অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই সে তার রুমে যায় কিছু না বলে। তারপরে শ্যামলের অনেক জোরাজোরিতে ঘটনাটা বলতে সে স্বীকৃতি জানায়। তারপর হাতে থাকা সেই হুঁকো দিয়ে দুটো টান মারে আর জোরে জোরে করে কাশতে থাকে। কাশার পরে বলতে চায়, তোরা তাহলে শুনবি বেডা এই ঘটনাটা। যাই হোক, আমি তাদের ভাষায় লিখতে পারছি না, যার পরে আমি আমার লিখিত ভাষায় এসব লিখে দিচ্ছি সাধু ভাষায়। সেখানকে তা জিজ্ঞেস করে কি হয়েছিল, তখন সেই মোড়ল বলে, আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। আমি তখন অনেক ছোট ছিলাম। আমার বাবা ছিল এই অঞ্চলের মোড়ল, সেই সব কিছু করত। কিন্তু একদিন আমাদের এলাকায় একটা মেয়ে আসে। সে মেয়েটার চেহারা ছিল অনেকটা শ্যাম বর্ণের, গাগুলো ছিল কালো, কিন্তু তার মুখের আকৃতিটা এতটাই সুন্দর ছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। সে কোথায় থেকে এসেছিল আসলে কেউ জানতো না, শুধু জানতো আমার বাবা সেই মোড়ল। আমার বাবার তাকে একটা এই এলাকার ভিতরে থাকতে দেয়। এলাকার অনেক লোকই তার উপর অনেকভাবে কুনজর দিচ্ছিল। তার পা যেন একদম কালো ছিল, পুরো শরীর কালো থাকা সত্ত্বেও তার চেহারার ভিতরে একটা আলাদা মাধুর্য ছিল। কোনো একটা পুরুষ দেখলেই তার উপর লোভে পড়ে যাবে, এইরকম একটা পরিস্থিতি ছিল। তারপর একদিন সে দেখতে পায় যে সেই মেয়েটি একটা গাছের নিচে গিয়ে কি যেন জব করছে। জব করার পর সে আবার বাসায় আসে। এভাবে এলাকার অনেক লোকেই তাকে দেখতে পায় ওই গাছটার নিচে কি যেন একটু সাধনা বা জব করার মতো। জব বলতে কিছু মন্ত্র পাঠ করে সেই গাছের নিচে গিয়ে। এলাকার অনেক ছেলে মানুষই তার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হতে শুরু করে। সবাই তাকে মনে মনে চাচ্ছিল। একে এলাকার প্রতিটা মহিলা মানুষ সেই মেয়েটিকে সহ্য করতে পারছিল না। কেউ তাকে দেখতেও পাচ্ছিল না, এতটাই ভাবে খারাপভাবে নিচ্ছিল যেন এলাকার সব ছেলে মানুষকে সে একাই গ্রাস করে ফেলেছে। এরপর কিছুদিন পরে দেখা যায় এলাকার লোক মারা গেছে। সেই লোকগুলো মারা যখন যায় তাদের শরীর থেকে যেন রক্ত শুষে শুষে নেওয়া হয়েছে। তাদের যে মৃত্যুর শরীরগুলো পাওয়া যায় সেই শরীরগুলোতে কোনো রক্ত ছিল না, মুখগুলো ছিল ফ্যাকাশে। মনে হয় শরীরের সব রক্ত বের করে নিলে মানুষের যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিটাই তৈরি হয়েছে। কেউ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মারা যায়, কেউ জঙ্গলের ভিতরে মারা যায়, কেউ গাছে কোনো কাজ করলে মারা যায়, কেউ আবার অসুস্থ হয়ে মারা যায়। সব মারা যাওয়ার পিছনেই একটাই কারণ দেখা যায়, তাদের শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তাদের শরীরে রক্ত নেই। আবার কিছু কিছু মহিলা এই সেই শ্যামা সুন্দরীকে নিয়ে অনেক কিছু বিভ্রান্ত ছড়াতে থাকে, বিভিন্ন কূটনীতিক কাজ এসব বিষয়ে ছড়াতে থাকে। ছড়াতে ছড়াতে একদিন এর বিষয়ে অনেক বাজে কিছু বলে ফেলে। একদিন দেখা যায় তার কিছু মহিলা মানুষ তাকে দেখতে পাচ্ছে, সে
এইসব জব করছে। এমন সময়ে কিছু মহিলা মানুষ তাকে গিয়ে বলে যে, "তুমি এইসব কি করছো?" তখন সে অনেকটা রাগান্বিত হয়ে উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এতেই বাজে বিতর্কিতাটা। কিন্তু এই মৃত্যুর পিছনে তার কি কোনো কারণ আছে? এই বিষয়টা এখনো সুনিশ্চিত হওয়া যায়নি। কিন্তু এলাকার যেসব মেয়ে মানুষ বা মহিলা মানুষ আছে, সবাই এই শ্যামাসুন্দরীর উপর দোষারোপ করতে থাকে। কিছুদিন পরে এই বিষয়টা আরও বেশি হতে থাকে। যার কারণে সবাই এই মেয়েটার উপরে বেশি, বেশি দোষ দিতে থাকে। আদতেও এই মেয়েটার কোনো দোষ আছে কিনা এটা এখনো কিন্তু সুনিশ্চিত হওয়া যায়নি। তবে সবাই সন্দেহ করত এই মৃত্যুর পিছনে এই মেয়ের কোনো না কোনোভাবে হাত আছে। এরপরে অনেকদিন সময় কেটে যায়। একটা সময় এই বিষয়গুলো এত কিছুর পরেও যখন সে বলতে শুরু করে, সে মেয়েটাকে একদিন এক রাতে সে দেখতে পায় কিছু এলাকার মেয়ে মানুষ, সে একটা গাছের নিচে গিয়ে কি যেন জপ করছে আরো অনেক জোরে, জোরে। তারপর কোনো কিছু না ভেবেই সেখানকার সেই মহিলাগুলো মোড়লকে এসে বলে। এখন যে মোড়ল আছে সেই মোড়লের বাবা। আর সে মোড়ল ছিল তখন ছোট মানুষ। অনেক ছোট বলতে পারেন। সে মোড়লকে এসে সবকিছু বলে। বলে যে এইসব ঘটনার পিছনে পুরোটারই হাত আছে এই শ্যামা সুন্দরীর। আর শ্যামা সুন্দরীর কারণেই আজকের এলাকার বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। আপনি এই বিষয়টা কেন মাথায় নিচ্ছেন না? এর প্রকৃত দোষ হচ্ছে এই শ্যামা সুন্দরীর। সে মোড়ল কোনো কিছু না ভেবে অনেক চিন্তাভাবনা করে তখন সেখানে দায়িত্ব নেয় এটার একটা প্রতিঘাত করার জন্য। তারপরে সেই কথা অনুযায়ী সেই শ্যামাসুন্দরীর বাড়িতে যাওয়া হয়। বাড়িতে গিয়ে দেখা যায় শ্যামাসুন্দরী ঘরে বসে তার রান্নার কাজ শেষ করছে। এমন একটা সময়ে কিছু এলাকার মহিলা মানুষ মানে ওই গোত্রের যে মহিলাগুলো আছে হঠাৎ করেই তার চুলটা ধরে এবং চুলটা ধরার পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। আর কিছু এলাকার লোক একটা বটগাছের নিচে কিছু কাঠ সাজাতে থাকে। তারপর তার শরীরের ভিতর কাঠ দিয়ে চাপা দেওয়া হয়। চাপা দেওয়ার পর শ্যামাসুন্দরী বলে, "মোড়ল, আমার এখানে কোনো দোষ নেই, আমাকে তোমরা মারছো কেন?" তারপর আবার শুরু হয় মোড়লের কথা অনুযায়ী বিচার। বিচারের একটা পর্যায়ে দেখা যায় সেই মোড়লটা বলছে, "এই এলাকার যেসব ছেলে মানুষ মারা যাচ্ছে তার মূল কারণ কি তুমি?" তখন শ্যামা সুন্দরী উত্তর দেয়, "আমি কেন মানুষকে মারতে যাব? আমি তো এসেছি এক অবলা নারী। আর এখানে আমি একটা ছেলে মানুষকে কিভাবে মারবো?" কিন্তু কিছু মেয়ে মানুষ বলে, "না, তুই এসব কাজ করেছিস। তোর কারণেই আজকে এলাকার মানুষগুলোর মৃত্যু হচ্ছে অকালে।" তারপরে শ্যামা সুন্দরী বারবার বলে, "আমি এটার সাথে কোনোভাবে জড়িত নই।" তারপরে মোড়ল বলে, "তোমাদের বিচার পরের দিন করা হবে।" এ বলে মোড়ল যখন চলে যায়, কিছু মহিলা মানুষ উল্টাপাল্টা কিছু বলতে থাকে। এই উল্টাপাল্টাগুলোই হচ্ছে এমন কিছু যে যেন সব কিছুর দোষ ওই শ্যামা সুন্দরী। আসলে শ্যামা সুন্দরী এতে দোষ আছে কি না এখনও সে মোড়ল শনাক্ত করতে পারেনি। যার কারণে তার উপর কোনো অন্যায়ভাবে বা অত্যাচার করতে দিতে পারে না মোড়ল। তারপর মোড়ল চলে যায়। পরের দিন আবার রীতিমতো সকল ছেলেমানুষ কাজ করা শুরু করে। তারপরে দেখা যায় তার বাড়ির পাশেই কেউ যেন একটা মরে পড়ে আছে। সেটাও তাদের গোত্রের। তার শরীরে কোনো রক্ত নেই। কিন্তু কে মেরেছে, কে মারেনি এই বিষয়টা শনাক্ত করার আগেই মোড়লের সব লোকজন এসে সেই মেয়েকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরে তারপর আবার সেই কালকের যে কাঠগুলো ছিল সেই কাঠের ওখানে তারা কর্পূর এবং বিভিন্ন ধরনের আগুন জ্বালানোর কিছু তেল দিয়ে ওই মেয়েটাকে ধীরে ধীরে জ্বালিয়ে দেয়। মোড়ল এটা এসে দেখার পরে তাদের প্রতি অনেক রাগারাগি করে, যার কারণে তারা মোড়লকে অনেক বিক্ষিপ্ত ভাষায় কথা বলতে থাকে। এমন একটা সময় মেয়েটা বারবার বলছিল, "আমার কোনো দোষ নেই,
বা আমি এ বিষয়ে কিছু জানি না, আমি নিরপরাধ, আমাকে মেরো না। এরকম মিনতি করতে করতে একটা সময় তার শরীরের বিভিন্ন অংশগুলো মারা যাওয়ার পর যেন রক্ত, মাংস সবগুলো খসে খসে পড়তে থাকে। এরপরে দেখা যায় তার শরীর থেকে কিছু একটা কালো ধোঁয়া বের হয়ে ওই গাছটার ভিতরে যায়। আর যাওয়ার সাথে সাথেই সেই গাছটা যেন পুড়ে ফাঁকা হয়ে যায়। আমরা ঘটনায় যে বটগাছটার কথা শুনেছিলাম, এই বটগাছটাই সেই বটগাছ। এই বটগাছের যে জায়গাটা পুড়ে গিয়েছিল, সেই জায়গাটাই ছিল সেই শ্যামা সুন্দরীর মূল পোড়ানোর সেই জায়গাটা। শ্যামা সুন্দরীর বাড়ির কাছেই ছিল সেই বটগাছটা। আর এই বটগাছটাই নিচেই তাকে এভাবে পুড়িয়ে মারা হয়। ঘটনাটা কিছুদিন চলে যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় সেই শ্যামা সুন্দরীকে, সে মাঝরাতে একা একা ঘুরে বেড়ায়। অনেকেই তাকে দেখে, আর যেই তাকে দেখে পরের দিন সে অসুস্থ হয়ে আবার এইভাবে মারা যেতেই থাকে। এভাবে কিছুদিন অনেক মানুষ মারা যায়। ধীরে ধীরে যেন একজন, দুইজন, তিনজন, এভাবে দেখা যায় সব কিছুরই সবগুলো মানুষই যেন প্রায় অর্ধেক মানুষ সেখানে মারা যায়। আর যারা মারা যায় তাদের শরীরে কোনো রক্ত থাকে না। এভাবেই চলতে থাকে কিছুদিন। তারপরে জানা যায় এখানে এক ডাইনির আগমন হয়েছিল। সেই ডাইনিকে বশ করার জন্যই এই মেয়েটি এসেছিল। সেই ডাইনিকে যেন কেউ হত্যা করতে পারে এবং তাকে বন্দি করতে পারে, এই জন্যই সে এখানে এসেছিল মানুষদের বাঁচাতে। তারপরে এত কিছু জানার পর গ্রামের মেয়ে মানুষগুলোকে নিজেদেরকে অনেক ছোট মনে করতে থাকে, যে আমাদের উপকার করতে এসেছিল তাকেই আমরা হত্যা করেছি। তারপর শুরু হয় মোড়লের কথা অনুযায়ী এক মহাযজ্ঞের। এই যজ্ঞের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে মাটি, কাঠ, বিভিন্ন কিছু আনতে থাকে। তারপরে এক বড় দেবীর পূজা করা হয়। এই দেবীর পূজা করার পরে দেবী তুষ্ট হয়ে তাদেরকে একটা বর দান করে এবং সেখানে সেই পিশাচকে নিয়ে এসে বন্দি করে তাকে হত্যা করা হয়। কিন্তু তারপর কিছুদিন পর দেখা যায় বিভিন্ন গাছে গাছে যারা সেই মেয়েটিকে হত্যা করেছিল তাদের শরীরের পুড়ে যাওয়া অংশ কিছু আছে। তারপর দু একদিন পর পর আবার এইভাবে কিছু মেয়ে মানুষ মারা যেতে থাকে। তাদের পুরো শরীরটাই ছিল একদম পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া মাংসের মতো থাকা। এরকম অবস্থা দিনকে দিন যখন বাড়তে থাকে, মোড়ল তার এলাকা বাঁচানোর জন্য একটা কঠিন সিদ্ধান্ত নেয়। আবার সেই দেবীর যজ্ঞ শুরু হয়। সেই দেবীর যজ্ঞ শুরু হওয়ার পর দেবীকে তুষ্ট করার পর, এই দেবীকে তুষ্ট করার জন্য তাদেরকে 8 থেকে 10টা পাঁঠা বলি দিতে হয়েছিল সেই সময়। আর সেই পাঁঠাগুলো জঙ্গলের ভিতর থেকে ধরে ধরে নিয়ে এসে তারা এসব করেছিল। পাঁঠা বলি দেওয়ার পর যখন দেবী তুষ্ট হয়, তখন সেই শ্যামা সুন্দরীর সেই আত্মাকে হাজির করা হয়। তাকে বলা হয় তাকে হত্যা করে তারা অনুতপ্ত, কিন্তু শ্যামা সুন্দরী বলে, আমি এই হত্যার প্রতিশোধ নেব। আমি নিরুপায় ছিলাম, তোমরা আমাকে সবাই মেরে ফেলেছ, আমি তো কোনো দোষ করিনি। তোমার এলাকায় মানুষ মারা যাচ্ছিল, এই ঘটনাটা বন্ধ করার জন্যই আমি এসেছিলাম, কিন্তু তোমরা আমাকে বিনা অপরাধে মেরে ফেললে, এটা কি তোমরা ঠিক করেছ? তারপর সবাই সেই শ্যামা সুন্দরীর আত্মার কাছে ক্ষমা চায়, কিন্তু শ্যামা সুন্দরীর আত্মা কোনো কিছুতেই মানতে চাচ্ছিল না। তারপর দেবীকে তুষ্ট করার কারণে সেই শ্যামা সুন্দরীকে কোনোভাবে একটু মানিয়ে নেওয়া হয়। বলা হয় সেই শ্যামা সুন্দরীকে এই গাছের নিচে কেউ যদি 3বার আহ্বান করে সে আবার আসবে। তাকে যদি রক্তচোষা পিশাচ বলে 3বার কেউ আহ্বান করে সে অবশ্যই আসবে এবং তার মৃত্যু অনিবার্য। একথা বলার পরেই সে আত্মাটা ওখান থেকে চলে যায়। তারপর থেকে এলাকার লোক দিনের বেলা ওখানে যেতে অনেক ভয় পেত, কেউ দিনেও ওখানে যেতে চাইতো না। তারপরে ওখানে
ধীরে ধীরে সব কিছু পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। কিন্তু ওই এলাকার কোনো লোকই ওই বটগাছটার নিচে যায় না, বা এই পিশাচের নাম বলে কেউ আহ্বান করে না। যদিও কেউ আহ্বান করেছে, তার পরের দিন বা সেই রাতেই তার যে কোনো একটা অনিবার্য কারণে মৃত্যু হয়েছে। কেউ পুড়ে মারা গেছে, কেউ গলায় দড়ি দিয়ে মারা গেছে। এভাবেই ঘটনাগুলো ঘটতেছিল। তারপর ধীরে ধীরে ওই গাছটার নিচে সবাইকে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। দিনের বেলাও কেউ ওই গাছটার আশেপাশে যায় না, যাতে করে যেন ক্ষতি না হয় কারো। এভাবেই চলতেছিল। কিন্তু তোমরা যে জঙ্গলে এসে তাকে এভাবে আহ্বান করবে, যার কারণে তোমার বান্ধবীদের মৃত্যু হয়েছে, এই নন্দিনীর লাশ তোমরা হয়তো কখনো পাবে না। কারণ তার লাশকে সে পুড়িয়ে দিয়েছে। হয়তোবা তার ভিতরেও সে প্রবেশ করে তাকেও ধ্বংস করে দিয়েছে। যাই হোক, তাকে যদি তোমরা না পাও, এই স্বপ্নটা তোমাদের কুরে কুরে খাবে। তারপরে আবার সেই মোড়ল বলে, আমি এক যজ্ঞের আয়োজন করব আমাবস্যার রাতে, যার জন্য তোমাকে 7টা পাঠা আনতে হবে। সে কথা অনুযায়ী তাদের বন্ধুরা সেই আমাবস্যার রাতের অপেক্ষায় থাকে। দেখা যায় 2 থেকে 3 মাস পরে সেই কাঙ্ক্ষিত আমাবস্যার রাত আসে। আমাবস্যার রাত আসলে আবার শুরু হয় দেবীর পূজা। একদিকে ঢোল বাজছে, তারা কিছু মন্ত্র জপ করছে। কিছুক্ষণ পরে দেখা যায় একটা অদৃশ্য কালো ছায়া সেখানে এসে হাজির। তাদেরকে অনেকটাই কর্কট ভাষায় বলে, তোরা আমাকে আবার ডেকেছিস কেন? তখন গ্রামের মোড়ল তাকে বলে তাদের সকল ঘটনা। ঘটনা শোনার পরে সেই পিশাচের কথাটা যখন মনে হয়, তখন সেই দেবী তাকে বলে দেয়, সে মেয়েকে সে পুড়ে মেরে ফেলেছে। আমি তোদেরকে আগেই বলেছিলাম ওকে কেউ আহ্বান করবি না, আর আহ্বান করার কারণেই তোদের এই বান্ধবীর জীবনটা চলে গেছে। এতে আমার বা অন্যদের কিছু করার নেই। এভাবেই চলে যায় সব ঘটনা। ঘটনা শেষ হওয়ার পরেই আপনারা হয়তো ভাবছেন এটা কোনো একটা কাল্পনিক ঘটনা। যদি কেউ বিশ্বাস না করেন, তাহলে একদিন চলেন সেই গ্রামে যাই, সেই জঙ্গলে যাই। বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও আসবো নতুন কোনো ঘটনা নিয়ে।